সীমাপুর গ্রাম একটা অনেক বড় ভূভাগে ছড়িয়ে আছে। সীমাপুরের আশেপাশে অনেকগুলো গ্রাম এরকম আছে যেখানে প্রত্যেক বছর বন্যা আসে, আর সেই গ্রামের সমস্ত লোকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সীমাপুরের লোকেদের কাছে সাহায্য চায়। সীমাপুরের রাজু নিজের বউ রানীর সাথে থাকে। ওরা দুজন খুবই দয়ালু লোক। যখনই কারো সাহায্যের দরকার পড়তো, দুজনই সবসময় এগিয়ে আসতো। আমি জমিতে যাচ্ছি একটু, তুমি ততক্ষণে খাবারটা বানিয়ে নাও। আমি জমিটা চষে আসি, তারপর দুজন মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে, তুমি যাও, আমি খাবার রান্না করছি। রাজু নিজের মোষদের নিয়ে ক্ষেতের দিকে চলে যায়, আর ওখানে রানী কিচেনে চলে যায় আর খাবার বানানোর জন্য তৈরি হয়ে যায়। আজকে একটু মিষ্টিও বানিয়ে দেব, ওনার মিষ্টি খুব পছন্দ। রানী তাড়াতাড়ি রুটি, সবজি আর ক্ষীর বানিয়ে দেয়, আর তার সাথেই ও আলাদা করে দুটো বড় রুটিও বানায়, আর সমস্ত খাবার নিয়ে নিজের ক্ষেতে চলে যায়। ক্ষেতে পৌঁছানোর পর দেখতে পায় যে রাজু কঠোর রোদে ক্ষেতের জুতাই করছে, আর রানীকে দেখে রাজু অবাক হয়। আরে, তুমি এখানে কি করছো? আমি খাবার বানিয়ে এনেছি, চলো বসো, গিয়ে খাবার খাও। সকাল থেকে খিদে পেটে আছো। বাড়িতে এসেই খেতাম তো, এত কড়কড়ে রোদের মধ্যে তোমার আসার কি দরকার ছিল? আচ্ছা, আর তুমি যে এত রোদ্দুরে কাজ করছো তার কি বলো? তুমি শুধু নিজের জন্য তো পরিশ্রম করছো না, তাহলে আমাকেও তোমার সাথ দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যখন এসেই পড়েছো তাহলে ওই গাছের তলায় ছায়াতে বসো। আমি জমিটা পুরোপুরি চষে নিই, তারপর দুজনে একসাথে খাবো। একদম না, তুমি ষাঁড়গুলোকেও ছায়াতে দাঁড় করিয়ে দাও আর হাত ধুয়ে খাবার খেতে বসে পড়ো। কিন্তু যতক্ষণ আমরা খাবার খাবো ততক্ষণ পর্যন্ত এই অসহায় গরু দুটোকে শুধু শুধু দাঁড়িয়ে থাকতে হবে। তুমি ওদের চিন্তা করো না, আমি দুজন ষাঁড়ের জন্যও বড় বড় রুটি বানিয়ে এনেছি, ওরাও আমাদের সাথে খাবার খেয়ে নেবে। রানী খাবারের ব্যাগটা একটা ছায়াতে রেখে দেয়, আর রাজুও ষাঁড়দেরকে ছায়াতে দাঁড় করায়। এই নাও, হাত ধুয়ে নাও। রানী বোতলের ঢাকনা খুলে রাজুর হাতে জল দিয়ে দেয়, আর রাজু হাত ধুয়ে খাবার খাওয়ার জন্য মাটিতে বসে পড়ে। রানী ব্যাগ থেকে বড় রুটি বার করে দুজন মোষকে দিয়ে দেয়। এই নাও, ততক্ষণ পর্যন্ত তোমরাও খাও আর আরাম করো, পরে মন লাগিয়ে কাজ করো। রানীর কথা শুনে দুজন মোষ মাথা নাড়ায়। এটা দেখে রানী খুব খুশি হয়। দেখো না গো, এই মোষগুলো তো আমার কথায় হ্যাঁতে মাথাও নাড়লো, যেন ও আমাদের বাচ্চা। বাচ্চাদের মতন তুমি ওদের খেয়াল রাখো যখন, তাই তোমার কথা তো শুনবেই। যাই হোক, এসো খেয়ে নি। রানীও রাজুর সাথে খাবার খেতে বসে পড়ে। দুজন স্বামী স্ত্রী মিলে খাবার খেয়ে নেয়। রাজু পায়েস দেখে খুব খুশি হয়। আরে বাহ, তুমি আজকে সত্যি দারুণ রান্না করেছো। আমি জানতাম তোমার পায়েস নিশ্চয়ই পছন্দ হবে, দেশি ঘি দিয়ে বানিয়েছি তো। খাবার খাওয়ার পর রাজু খেতে কাজ শুরু করে, আর দুজন নিজের মোষদেরকে নিয়ে বাড়ি চলে আসে। রাজু আর রানীর বিয়ে অনেক বছর হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত তাদের সন্তান প্রাপ্তি হয়নি, আর ওরা দুজন নিজের মোষদেরকে নিজের বাচ্চার মতোই ভালোবাসতো। আমি মোষদেরকে জল খাইয়ে আসছি, তুমি ততক্ষণে চান করে নাও। ওদের মোষও খুব বুদ্ধিমান ছিল, ওদের কখনো খুঁটাতে বাঁধার দরকারই পড়তো না। বিনা বেঁধেই দুজন মোষ চুপচাপ গৌশালাতে থাকতো। হঠাৎ করে ওখানে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে। মনে হয় জোরে বৃষ্টি হতে চলেছে, আবার কোনো রকম বিপদ না চলে আসে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর দেখতে দেখতেই মুষলধার বৃষ্টি শুরু হয়, যার কারণে সীমাপুরের আশেপাশের গ্রামে বন্যা নেমে আসে, আর ওখানকার লোকেরা সীমাপুরের দিকে দৌড়তে শুরু করে। ওই দেখো না গো, লোকেরা আমাদের গ্রামের দিকে আসছে, আমাদেরকে বাড়িতে কিছু লোকের থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওদেরকে আমাদের বাড়িতে থাকতে দিতেও পারবো ঠিকই, তবে খাবার দাবারের কি হবে? তুমি তো জানোই যে আমাদের কাছে শুধু দুটো জমি রয়েছে, আর সেই জমির খাবার দিয়ে শুধুমাত্র আমরা দুজনই খেতে পারি। তুমি চিন্তা করো না, যখন ভগবান আমাদেরকে এত কাবিল বানিয়েছে যে আমরা অন্যদেরকে নিজের বাড়িতে শরণ দিতে পারবো, তখন তাদের খাবার ব্যবস্থাও করিয়েই দেবেন।
রানী বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করে আর কিছু লোকেদেরকে নিজের বাড়িতে থাকার জন্য ডেকে নেয়। ওদের মধ্যে থেকে একজন বয়স্ক বুড়ি ছিল। তোমার ভালো হোক বাবু, তুমি এই অসুবিধের সময়ে আমাদের সাহায্য করছো। যে অসুবিধের সময়ে কাজ না আসে সে আবার প্রতিবেশী কিসের? আর আপনি তো আমার মায়ের বয়সী, আপনার সেবা করা তো আমার ধর্ম না? ভগবান তোমাদের মতো মেয়ে সমস্ত মাকে দিন। রানী ওদের সবাইকে নিজের বাড়িতে আশ্রয় তো দিয়ে দিয়েছিল, কিন্তু রাত্রিবেলা যখন খাবার খাওয়ার সময় হয় তখন ওরা সবাই একটা আশা ভরা চোখে রাজু আর রানীর দিকে তাকিয়ে থাকে। রানী নিজের ভাগের খাবার বয়স্ক মহিলাকে দিয়ে দেয়। এই নিন, খাবার খেয়ে নিন, আপনি খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। আমার তো সত্যি খিদে পেয়েছে, কিন্তু যদি এই খাবারটা আমি খেয়ে নিই তাহলে তুই আজ রাতে ক্ষুধার্ত থেকে যাবি। আপনি চিন্তা করবেন না, আমি জল খেয়ে কাজ চালিয়ে নেব, আপনি খাবারটা খেয়ে নিন। রানী আর রাজু দুজনই নিজের ভাগের খাবার বাড়িতে আসা লোকেদেরকে খাইয়ে দেয়, আর ওরা সেটা ততদিন পর্যন্ত করে যতদিন পর্যন্ত বন্যার জল নেমে না আসে। বাবু, তোমরা দুজন বাড়িতে একাই থাকো? তোমাদের কোনো সন্তান নেই নাকি? মহিলার সেই কথা শুনে রানীর চোখে জল ভরে আসে, আর এটা দেখে বয়স্ক মহিলা সব বুঝে যায়। চিন্তা করো না বাবু, মা অন্নপূর্ণা চাইলে তাড়াতাড়ি তোমার বাড়িতে বাচ্চা চলে আসবে। ওই বয়স্ক মহিলা রানীকে একটা আপেল দেয়। এটা মা অন্নপূর্ণার মন্দিরের প্রসাদ বাবু। বন্যার সময় মন্দির থেকে বয়ে গিয়ে আমার কাছে এসেছিল, হয়তো মা অন্নপূর্ণা এটা তোমার জন্যই পাঠিয়েছে। এটা খেয়ে নাও, তোমার বাড়িতে মায়ের আশীর্বাদে সন্তান নিশ্চয়ই জন্ম নেবে। রানী মা অন্নপূর্ণার নাম নিয়ে সেই আপেলটা খায়, আর তারপর কিছু মাসের মধ্যেই রানী মা হয়ে যায়, আর তাদের বাড়িতে একটা সুন্দর কন্যা জন্ম নেয়। যে সবসময় অন্যের উপকার করে, ঈশ্বর সব সময় তার পাশে থাকে ভাই। আমার তো মনে হয় এসব কিছু ওই বয়স্ক মহিলার আপেল আর মা অন্নপূর্ণার আশীর্বাদের কারণেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমাদের মেয়ের উপরে মা অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে। তুমি দেখো, বড় হওয়ার পরে এও কোনো সৎ কাজ করবে, বুঝলে? রাজু আর রানী বাড়িতে কন্যা পাওয়ার পর খুব খুশি ছিল, আর যেন তাদের পুরো পৃথিবী পূরণ হয়ে যায়। দুজনই নিজের মেয়ের নিজের থেকেও বেশি ধ্যান রাখে। আমি ভাবছি যে এর নামও মায়ের নামের ওপরেই রেখে দিই আমরা। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। তাহলে যখনই আমরা আমাদের মেয়েকে ডাকবে তখন মা অন্নপূর্ণাকে ডাকা হবে, বুঝলে? তাহলে অনু নামটা কেমন হবে বলো তো? ভালো গো। কেন অনু? নাম ঠিক রেখেছে তো তোমার বাবা। অনু নাম শোনার পর সে হাসতে শুরু করে, যার কারণে রানী আর রাজু খুবই খুশি হয়। এখন আস্তে আস্তে সে বড় হয়ে ওঠে। যবে থেকে অনুর জন্ম হয়েছে না, আমরা দুজন তো জমির দিকে খেয়ালই রাখতে পারি না। চলো গিয়ে দেখে আসি জমির কি অবস্থা। রাজু খেতে যায়, তখন দেখতে পায় যে ক্ষেত পুরো শুকিয়ে গেছে। সে উদাস চেহারা নিয়ে বাড়িতে আসে আর রানীকে এই ব্যাপারে বলে দেয়। এতে আমাদের আর কি ভুল? 6 মাস পুরো হতে চলেছে আর কোথাও বৃষ্টির এক ফোঁটাও পড়েনি, আর ক্ষেত তো শুকিয়ে যাবে না? আরে সে তো ঠিক আছে, কিন্তু খাবারের কি হবে? কালকে যেটুকু খাবার আমি রেখেছিলাম সবকিছু পিষে দিয়েছি, এখন আর বাড়িতে কোনো খাবার দাবার কিছু নেই। আজ পর্যন্ত ভগবান সব সময় আমাদের সাথ দিয়েছেন, এইবারও আমরা এই বিপত্তি ওনার উপরেই ছেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চাল বাড়িতে আসে পেট ভরে খেয়ে নি, পরের চিন্তা পরেই করে নেব। কিন্তু তার সাথে আমাদের কিছু অন্য কাজও করতে হবে। এরকম হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? রাজু আর রানী দুজনই কাজ খুঁজতে বেরিয়ে পড়ে, আর যখন অনেকক্ষণ পর্যন্ত বাড়ি ফেরে না তখন অন্নুর খিদে পায়। মা বাবা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমি আজকে নিজেই খাবার বানিয়ে নিই। অন্নু নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসনে একটু চাল নেয় আর সেটা রান্না করার জন্য উনুনের ওপর রাখে। আজ মা বাবাকে আমার হাতের খাবার খাওয়াবো আমি। আর ততক্ষণে তার মা বাবা বাড়িতে ফিরে চলে আসে। তুই ঠিক আছিস তো অনু? আমরা তোর ব্যাপারে অনেক চিন্তা করছিলাম।
তোর খিদে পেয়েছে তাই না? আমি তাড়াতাড়ি রান্না করছি বাবু। আমি আমাদের সবার জন্য খাবার বানিয়েছি মা। তোমরা দুজন হাত মুখ ধুয়ে নাও আর খাবার খেতে বসে পড়ো। রানী বাসনে দেখতে পায় যে অনু খাবার তো বানিয়েছে, কিন্তু খুবই কম বানিয়েছে। আর অন্নুর এই ব্যবহার দেখে রানীর চোখ দিয়ে খুশির জল চলে আসে। চলো গো, দেখো আজ অনু আমাদের জন্য খাবার বানিয়েছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিই। দুজনই হাত মুখ ধুয়ে খাবার জন্য বসে পড়ে। তোমরা দুজন সব সময় আমাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়াও। আজ তোমরা ক্লান্ত না, সেই জন্য আমি আজ আমার হাত দিয়ে তোমাদেরকে খাবার খাওয়াবো। অন্নু থালাতে খাবার নিয়ে নেয় আর নিজের হাতে এক এক গ্রাস তার মাকে খাওয়াতে শুরু করে দেয়। আর 2 গ্রাস খাওয়ার পর রানীর পেট ভরে যায়। অন্নু, আমার পেট ভরে গেছে বাবু, এখন তোর বাবাকে খাওয়া। আরে 2 মুঠো খেয়ে তোমার পেট ভরে গেল? তুমি এটা এই জন্যই বলছো যাতে আমার জন্য খাবারে কম না হয়, তাই না? না, সত্যি বলছি গো, 2 গ্রাসেই আমার পেট ভরে গেছে। মনে হয় আমাদের অন্নুর হাতে মায়ের কোনো রকম আশীর্বাদ আছে। তোমার ভরসা হচ্ছে না তো নিজে খেয়েই দেখে নাও। অন্নু নিজের হাত দিয়ে নিজের বাবাকেও এক এক করে 2 গ্রাস খাওয়ায়। আর 2 গ্রাস খাওয়ার পর তার বাবারও পেট ভরে যায়। তুমি তো সত্যিই বলছিলে, আমারও পেট 2 মুঠোতেই ভরে গেল। এটা কি করে হলো আনুমা? তুমি এই খাবারটা কিরকম করে রান্না করলে? আমি তো সেরকমই করলাম যেরকম মা রান্না করে। যেভাবেই বানিয়েছিস, আমাদের অন্নু মায়ের আশীর্বাদ প্রাপ্ত করেছে। এখন অনেকক্ষণ ধরে বৃষ্টি না হওয়ার কারণে সীমাপুর গ্রাম পুরো শুকিয়ে যায় আর সমস্ত গ্রামবাসীদের বাড়িতে খাবার জন্য শস্যই বেচে না। পুরো গ্রামে তরিতরকারির জন্য সবাই কান্নাকাটি করছে জানো। আমি ভাবছি যে আমি গ্রামবাসীদেরকে নিজের বাড়িতে খাবারের জন্য নিমন্ত্রণ দিই। কিন্তু আমাদের এখানে তো শুধু 2 দিন বা 3 দিনের শস্য বেঁচে আছে। আরে তুমি কি ভুলে গেলে অনুর হাতের রান্না? সারা গ্রামবাসীদের জন্য অনুকে দিয়ে রান্না করাবো, বুঝলে? রাজু সমস্ত গ্রামবাসীদেরকে নিজের বাড়িতে খাবারের আমন্ত্রণ দেয় আর বাড়িতে অন্নু নিজের হাত দিয়ে রান্না করে। কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি হয়ে যায় আর রাজুও সমস্ত গ্রামবাসীদের সাথে বাড়িতে চলে আসে। তোমরা সবাই বসে পড়ো, আজকে আমাদের মেয়ে তোমাদের জন্য রান্না করেছে, বুঝেছো? সমস্ত লোকেরা খুশি হয়ে খাবার জন্য বসে পড়ে। অন্নু সবাইকে পাতা দেয়, কিন্তু যখন সে তাদের পাতাতে খাবার দেয়, এটা দেখে সমস্ত গ্রামবাসীরা অবাক হয়। এটা কি রাজু? তুমি এখানে ডেকে আমাদেরকে অপমান করলে? আমাদের খিদে নিশ্চয়ই পেয়েছে, কিন্তু আমরা ভিখিরি নই। এগুলো কি? এরকম মনে হচ্ছে আমাদেরকে ভিক্ষে দেওয়া হচ্ছে। না না, সেরকম কিছু নয়, দয়া করে আপনারা ভুল বুঝবেন না। আপনি মা অন্নপূর্ণার নাম নিয়ে খাবার শুরু করুন। যেভাবে খাবার কম পড়ে যাবে আমি আরো দিয়ে দেব। আরে শুরু করার জন্য তো খাবারে খাবার থাকতে হবে, তাই না? এইটুকু খাবার দিয়ে কি হবে? আপনারা 2 গ্রাস দিয়ে শুরু করুন, বাকি অন্নু আবার দিয়ে দেবে আপনাদের সবাইকে খাবার। সমস্ত লোকেরা খাবার শুরু করে আর যখন তারা 2য় গ্রাস খায়, সবার পেট ভরে যায়। কারোর আর চাই? আমার তো পেটটা ভরে গেছে। আমারও পেট ভরে গেছে। সমস্ত লোকেদের পেট ভরে গেছে এটা দেখে সমস্ত লোকেরা অবাকও ছিল। এ কি রাজু, আমাদের সবার পেট 2 মুঠোর মধ্যে কি করে ভরে গেল? আমাদের অনুর ওপরে মা অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে যে ওর হাতে তৈরি করা রান্না শুধুমাত্র 2 মুঠো খেলি পেটটা ভরে যায়। সমস্ত লোকেরা অন্নুকে মা অন্নপূর্ণার অবতার মেনে নেয় আর তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। যতক্ষণ গ্রামে শস্যের সমস্যা সমাধান হয় না, ততদিন অন্নু নিজের হাতেই রান্না করে সবাইকে খাবার খাওয়ায়।